ইরফান সাদিককে ফ্লোর দিয়ে দিচ্ছি। ইরফান, দ্য ফ্লোর ইজ ইয়োর্স, গো অ্যাহেড। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর ইউর ইনসাইটস। আমি বেশ কয়েকটা স্লাইডের মতো করেছি। আচ্ছা, এটা হচ্ছে যে আমি আসলে কি কি দেখলাম এবং কি কি শিখলাম সিরিয়ান সিভিল ওয়ার থেকে। প্রথম যেটা ছিল সেটা হচ্ছে যে যে ডিস্যাটিসফ্যাকশন অফ দ্য সিরিয়ান পিপল, এটা আসলে আজকের না, এটা অনেক আগে থেকেই। এবং 46 সালে ওদের যে স্বাধীনতা হয়, স্বাধীনতা পায়, এরপর থেকে দেখা যায় যে একটা কন্টিনিউয়াস একটা টেনশন ছিল। প্রথমে একটা ইউএআর হয়, ইউনাইটেড আরব রিপাবলিক, গামাল আব্দুল নাসেরের নেতৃত্বে। বাট গামাল আব্দুল নাসেরের পতনের হওয়ার কারণে এটা আর বেশি দিন টিকে না, এবং সিরিয়া এর আগে এটা থেকে উইথড্র করে আসে 1962-তে। 63 সালে যেটা হয় যে হাফেজ আল আসাদ কুয়ের পরবর্তীতে একটা স্টেট অফ ইমার্জেন্সি জারি করে 1963 সালে। এই স্টেট অফ ইমার্জেন্সির মাধ্যমে তৎকালীন যে হাফেজ আল আসাদ ছিলেন তিনি হচ্ছে একটা পুলিশি রাষ্ট্র তৈরি করে, এবং তাদের যে গেস্টাপো বাহিনীর মতো একটা বাহিনী ছিল যে মুখাবরাত, এই মুখাবরাতের একটা অংশই কাজ করতে হচ্ছে যে যে কোনো ধরনের রাজনৈতিক কোনো বন্দী থাকলে বা রাজনৈতিক কোনো পলিটিক্যালি যদি অ্যাক্টিভ কেউ থাকে তাকে ধরে আনা যে কোনো ভাবে, উইদাউট এনি চার্জ, উইদাউট এনি লিগাল চার্জ তারা তুলে আনতো, তারা টর্চার করতো, এবং তারা হচ্ছে তাদেরকে ডিসঅ্যাপিয়ার, একদম ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স যেটা বলি আমরা, গুম বলি যেটাকে, তো গুম করে ফেলতো। তো এইটা আসলে এত বহুমাত্রায় ছিল যে যার কারণে স্যার যেটা বললেন যে হাফেজ আল আসাদের সময় অবস্থা কেমন ছিল, হাফেজ আল আসাদের সময় দেখা গেছে যে এই অবস্থা এতটা বেড়ে যায় যার কারণে 1976 সালে একটা আপরাইজিং এর চেষ্টা হয় হামা শহরে, এবং হামা শহরের এই আপরাইজিংটা আসলে দীর্ঘ 6 বছরের মতো চলে, 1976 সাল থেকে 1982 সাল পর্যন্ত। এবং 1982 সালে যে ক্র্যাকডাউনটা হয় এই হাফেজ আল আসাদের নেতৃত্বে, সেটা মানে বলা যায় যে আর্গুয়েবলি ওয়ান অফ দ্য ব্রুটাল ক্র্যাকডাউন ইন দ্য হিস্টোরি অফ মিডল ইস্ট। এবং এখানে আর্গুয়েবলি 20,000 থেকে 40,000-এর মতো মানুষ মারা গেছে। এবং এখানে সে তার যে স্টাইলটা ছিল যে সিজ করা, সিজটা আসলে এটা আসলে একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্টও ফেলে, যে অপোনেন্টদেরকে আসলে খুব বেশি চান্স না দেওয়ার ক্ষেত্রে দেখা যায় যে চারদিক থেকে হচ্ছে আক্রমণের জন্য ঘিরে ফেলা, এবং তাদেরকে হচ্ছে কোনো প্রকার ফুড, মেডিকেল সাপ্লাই এবং ওয়েপন, কোনো ধরনের কোনো কিছু নেওয়ার থেকেই মানে এন্ট্রি করতেও দেয় না, আবার এক্সিট করতেও দেয় না। তো যার কারণে হয় যে এই যে আপরাইজিংটা ছিল সেটা আসলে ফেল করে। আর এইটা ছিল আমার ফার্স্ট মানে বোঝাপড়া যে সিরিয়ার যে ডিসস্যাটিসফ্যাকশন এটা আসলে বহু আগে থেকেই চলে আসতেছে। আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে ইচ এন্ড এভরি সিঙ্গেল অ্যাক্টর হ্যাজ ডকুমেন্টেড রেকর্ডস অফ হিউম্যান রাইটস ভায়োলেশন, টর্চার অ্যান্ড ম্যাস মার্ডার। এটা আসলে আমরা কারোর পক্ষ নিতে পারি না। স্যার যেটা বললেন যে আমরা আসলে যতদূর সম্ভব আমাদের উচিত যে আমরা যেন নিউট্রালিটিটা বজায় রাখি, কারণ হচ্ছে প্রত্যেকটা অ্যাক্টরই কোনো না কোনো ভাবে এই এই যুদ্ধের সময় দেখা গেছে যে তাদের ডকুমেন্টেড জেনোসাইড ছিল, তাদের বিভিন্ন হিউম্যান রাইটস ভায়োলেশন ছিল, টর্চার ছিল। তো এটার ভিতরে বেশ কয়েকটা নাম আছে, যেমন হচ্ছে সিরিয়ান আরব আর্মি, অথবা হচ্ছে বাশার আল আসাদের যে আর্মি, ন্যাশনাল আর্মি যেটা, সেটা সেটা তাদের তো আনডকুমেন্টেড, ডকুমেন্টেড আনডকুমেন্টেড অনেক জেনোসাইড এবং মাস মার্ডারের কাহিনী আছে। এরপরে আছে এফএসএ, দ্য ফ্রি সিরিয়ান আর্মি, যেটা অনেকটা সেকুলার টাইপের ছিল, এবং এটা অনেকটা দক্ষিণাঞ্চল থেকে শুরু হয়েছিল। এছাড়া হচ্ছে কুর্দি বাহিনী, যাদের হচ্ছে ওয়াইপিজি কিংবা ওয়াইপিজে, পিওয়াইডি, ও নানা ধরনের নাম আছে ওদের, এবং নানা ধরনের গ্রুপ আছে। এছাড়া হচ্ছে টার্কি ব্যাকড এসএনএ, অথবা সিরিয়ান ন্যাশনাল আর্মি, দ্য সিরিয়ান সালভেশন গভর্নমেন্ট। আবার সিরিয়ান সালভেশন গভর্নমেন্ট যেটা, সেটা কিন্তু আবার আহ হায়াত তাহরির আল শামের যে পলিটিক্যাল ভার্সন, ওই পলিটিক্যাল ভার্সন। আর এটার যে মিলিটারি উইং সেটা হচ্ছে হায়াত তাহরির আল শাম। আর এর পূর্বে তাদের একটা অ্যাফিলিয়েশন ছিল আল কায়দার সঙ্গে, যেটা হচ্ছে জাভাত আল নুসরা। এছাড়া এর আগে আমরা দেখেছি যে ইসলামিক স্টেট অফ ইরাক এন্ড সিরিয়া, এদের তো অনেকগুলা ডকুমেন্টেড হিস্টোরি আমরা দেখেছি, টর্চার এবং ম্যাস মার্ডার ইয়াজিদিদের উপরে। হ্যাঁ, তাহরির আল শাম, এসটিএস, এসওআর। এসওআর হচ্ছে সাউদার্ন অপারেটিং রুম, এটা হচ্ছে ড্রুজ কমিউনিটি এবং হচ্ছে অনেকটাই সেকুলার যারা আছে তাদের দ্বারা নিয়ন্ত্রিত, এবং এটা দক্ষিণাঞ্চলে ওই গোলান হাইটস অঞ্চলের দিকে বেশি অপারেশনটা চালায় তারা।
এছাড়া হচ্ছে আসাদের আরেকটা বাহিনী আছে, সে আলাওয়াই যে মিলিশিয়া আছে, মিলিশিয়াটা দিয়ে প্রথমেই ট্রিগারটা করে 2012 সালে, 2011 সালের দিকে, 11 শেষের দিকে আর কি। তো সেটা ছিল সাবিহা। এই সাবিহা বাহিনীর পরবর্তীতে তারা হচ্ছে 2013 সালের দিকে সবগুলা আলাউই এবং শিয়া মিলিশিয়াকে একত্রিত করে একটা প্যারামিলিটারি ফোর্স তৈরি করে, যেটার নাম হচ্ছে ন্যাশনাল ডিফেন্স ফোর্স, এনডিএফ। এবং এই ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান ছিল আবার ইরানিয়ান একজন জেনারেল। তো এটা আসলে সিরিয়ান মানুষদের ক্ষেত্রে মানে এটা সহ্য করাটা খুব বেশি ডিফিকাল্ট ছিল, কারণ অন্য একটা দেশের জেনারেল এসে সে হচ্ছে এই দেশের একটা প্যারামিলিটারি ফোর্স তৈরি করে সেটার আবার মানে টোটাল নিয়ন্ত্রণ নিচ্ছে। এটা খুব একটা খুব ব্লোব্যাক ছিল। আর এছাড়া হচ্ছে হাসতাশাবি, যেটা হচ্ছে ইরাকের একটা ফোর্স, পপুলার মোবিলাইজেশন ফোর্স, হিজবুল্লাহ, আইআরজিসি, এগুলো তো সবাই জানে। বদর ব্রিগেড এখানে খুব ক্রুশিয়াল কিছু কাজ করেছে যখন আসাদের পতন হচ্ছিল, মিড 2015-16 এই টাইমে বদর ব্রিগেড, কোদস ফোর্স। আর রাশিয়া তো 2015 সালের সেপ্টেম্বর থেকে তারা এখানে ইনভলভ ছিলই। থার্ড যেটা বুঝতে পারলাম যে সিরিয়া শিখার সময়, যে এভরি আরব কান্ট্রি হ্যাজ সাম সর্ট অফ নেগোসিয়েশন উইথ ইসরায়েল, ইভেন দো দি অল ব্লেম ইসরায়েল ফর সর্ট অফ অল ট্রাবলস ইন দেয়ার কান্ট্রি। এইখানে আমার কাছে মনে হয় যতদূর যে আসলে বাশার আল আসাদি হোক কিংবা হচ্ছে আবু মোহাম্মদ আল জুলানি হোক কিংবা হাফেজ আল আসাদি হোক, যেই আসুক না কেন, এটা সিরিয়া হোক, এটা ইরাক হোক, এটা যে কোনো কান্ট্রি হোক আরবের, সবারই আমার মনে হয় যে ইসরায়েলের সঙ্গে কোনো না কোনো একটা নেগোসিয়েশন, কোনো না কোনো একটা সিক্রেট ডিল, কোনো না কোনো একটা মানে আহ কোনো না কোনো একটা সাম সর্ট অফ নেগোসিয়েশন তাদের থাকেই। কারণ এটা আসলে তারা ইউজ করে পলিটিক্যাল পারপাস অনুযায়ী, এবং বিদ্রোহী বা অন্যান্য যেসব গোষ্ঠী আছে তাদেরকে দমন করার জন্য। এবং এটা আমরা দেখছি যে আসলে ইরান এবং আহ আসাদের যে ফোর্স গুলা আছে তারা কিন্তু টুইটার এবং স্পেস, যেটা এক্স আর কি, এক্সে এখন খুবই অ্যাক্টিভ। এবং তারা একজন আরেকজনকে ব্লেম করতেছে যে এ হইতেছে জায়নিস্ট প্লট, ও হইতেছে জায়নিস্ট প্লট। ইরানিয়ানরা বলতেছে যে আসাদ হইতেছে জায়নিস্ট প্লট, আবার আসাদের লোকজন, সরি, মানে আসাদের যারা আছে ইরানের লোকজন সহ তারা বলতেছে যে জোলানি হচ্ছে যে একটা জায়নিস্ট প্লট। আবার যারা হচ্ছে বিদ্রোহী গোষ্ঠীর পক্ষে কথা বলতেছে তারা বলতেছে যে আসাদ ছিল একটা জায়নিস্ট প্লট। তো আসলে সবাই সবাইকে ব্লেম করতেছে যে সবাই হচ্ছে জায়নিস্ট। তো এটা আসলে আমার কাছে মনে হচ্ছে, এটা একটা আমার নিজের পারসেপশন, যে হয়তো তাদের সবারই একটা না একটা নেগোসিয়েশন আছে। এবং আমরা দেখেছি যে সিরিয়ার এই ফলের পরে, এই দামেস্কের পতনের পরপরই আমরা দেখেছি যে এখানে আহ, আমরা অনেকগুলা সিক্রেট যেসব হেডকোয়ার্টার ছিল সেই সিক্রেট হেডকোয়ার্টার গুলাতে আক্রমণ চালাইতে। তো আমরা মোটামুটি বুঝতে পারি যে আসলে এখানে আহ মোটামুটি একটা ইন্টেলিজেন্স কাজ করছিল। আর এরপরে হচ্ছে যে টেরোরিজমের যে ব্যাপারটা, টেরোরিজম এন্ড সিরিয়া, এটার আসলে খুব লং একটা হিস্ট্রি আছে। এবং এটার হিস্ট্রিটা গো ব্যাক টু দ্য কোল্ড ওয়ার টাইমের, সোভিয়েত টাইমে যখন আফগানিস্তান ইনভেশন হয় তখন দেখা গেছে যে সৌদি আরব থেকে লোকজন চলে গেছে, স্পেশালি হচ্ছে যে আল কায়দার আহ যে ওসামা বিন লাদেন সহ অন্যান্য যারা ছিল তারা চলে গেছে। কিংবা হচ্ছে 1980 সালের যে পিকেকে সেপারেটিস্ট মুভমেন্ট শুরু হলো টার্কিতে, তখন হচ্ছে টার্কি বা ওই সাউদার্ন টার্কিতে একটা প্রবলেম শুরু হলো এবং নর্দার্ন সিরিয়াতে প্রবলেম শুরু হয়েছিল। এরপরে 9/11 অ্যাটাক তো আমরা দেখেছি, এবং আমরা জোলানির কাছ থেকে কিন্তু এই কথাটা শুনেছি, এবং সে কিন্তু নিজেই স্বীকার করেছে যে আহ আমরা আসলে আরব কান্ট্রির এমন কোনো মানুষ নাই যারা হচ্ছে খুশি হয় নাই যে 9/11 অ্যাটাকের সময়, এটা কিন্তু সে নিজেই বলেছে। তো এই আল কায়দার উত্থান, তারপর হচ্ছে ইউএস ইনভেশন অফ ইরাক, সবকিছুই আসলে টেরোরিজমের একটা উত্থানের ব্যাপার বলা যায়, এবং যেটা আসলে কোল্ড ওয়ার টাইম থেকে চলে আসছে। সুতরাং সিরিয়াকে শুধুমাত্র ব্লেম দিয়ে সিরিয়াকে আক্রমণ করা, কিংবা হচ্ছে সিরিয়াতে 2013 সালের পর থেকে যে একটা আইসিস এর উত্থান এখানেই শুরু হয়েছে সিরিয়া কেন্দ্রিক, ব্যাপারটা এমন না, এতটা লিনিয়ার না। আর লাস্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ওয়ার ইজ অলওয়েজ মিন্ট টু পারসু পিস, যেটা আজমল স্যার আমাদেরকে বলেন, যে আসলে যুদ্ধের একটা পারপাস হচ্ছে যে পিস এনশিওর করা, যেটা আসলে আসাদ সাহেব করতে পারেন নাই আমার কাছে যতদূর মনে হয়, আমি যতদূর বুঝি আর কি।
তো সে যেহেতু পিস এনশিওর করতে পারেন নাই, উনি হচ্ছে 2021 সালে একটা ইলেকশন ছিল যেটা সম্ভবত প্রেসিডেন্ট ইলেকশন, আর 2024 সালে যেটা ছিল সেটা হচ্ছে পার্লামেন্টারি ইলেকশন। তো দুইটা ইলেকশনই বাথ পার্টি অবভিয়াসলি জিতে এবং 95% ভোট নিয়ে জিতে, যদিও এটা আসলে অনেক ভায়োলেন্স ছিল, অনেক কেওস ছিল, এবং সবাই দাবি করে যে না, আসলে বিদ্রোহী যারা ছিল যে এখানে আসলে খুব ভালো একটা ফ্রুটফুল কোনো নির্বাচন হয়নি, যেহেতু একটা যুদ্ধক্ষেত্র চলছিল। তো আর এর মধ্য দিয়ে সবচেয়ে বড় যেটা প্রবলেম, যে 2000 সালে যখন বাশার আল আসাদ ক্ষমতায় আসেন তখন তাদের আনএমপ্লয়মেন্ট রেট ছিল হচ্ছে 9.3%, যেটা হচ্ছে এখন 2024 সালে তার পতনের আগের মুহূর্তে দেখা গেছে যে সেটা ছিল 13.2 অর 5%। 13% ধরতে পারি আমরা অন এভারেজে, যেটা আসলে দিন দিন বেড়েছে, এটা আসলে কমে নাই। যার কারণে হচ্ছে যে যুদ্ধ করার একটা মোটিভ লাগে, এবং এই যুদ্ধের যে একটা মোটিভ সেটা আসলে ছিল না সিরিয়ান আরব আর্মিদের, স্পেশালি আলাউই মিলিশিয়াই বলেন কিংবা হচ্ছে আসাদের যে কোনো ফোর্সের কথাই বলেন, অন্যান্য সেটা সুন্নিও হইতে পারে, তাদের আসলে এরকম একটা যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো মনোভাব বা একটা মেন্টালিটি যে থাকবে, একটা মোটিভেশন থাকবে, সেটা ছিল না। আর রেবেলদের এখানে একটা অ্যাডভান্টেজ ছিল যে এরা হচ্ছে ক্রমাগত একটা ফরেন একটা ইনভেস্টমেন্ট পাচ্ছিল, ফরেন টাকা পয়সা দিয়ে সাহায্য পাচ্ছিল, তো যার কারণে হচ্ছে তারা একটা আপার হ্যান্ড পায়, যার কারণে আমার মনে হয় যে এটা ফ্যাসিলিটেট করে এই ওয়ারটাকে। তো আমি হচ্ছে পরবর্তীতে চলে যাব হচ্ছে এখানে হোয়াই আসাদ আউস্টেড নাও। আচ্ছা, এখানে হচ্ছে আমি ফার্স্টে এইটা আসলে মনে হয় পরে বললেই ভালো, আমি একটু টেরোরিজমের দিকে যাই প্রথম দিকে, কারণ তাহলে একটু বোঝাটা সহজ হবে মনে হয়। আহ যদি কোনো সমস্যা হয় আমাকে বলবেন, আমার ইন্টারাপ্ট করতে পারেন, সমস্যা নাই। তো আমি হচ্ছে প্রথমে চলে যাই 2003 সালে যখন ইউএস ইনভেড করে ইরাকে, তখনের পর থেকে। তো উম, 2 মাসের মধ্যেই তারা হচ্ছে সাদ্দাম হোসেনকে তারা ওভারথ্রো করে ফেলে এবং হচ্ছে বেশ ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়, এবং জর্জ ডাব্লিউ বুশ সে বলে যে মিশন অ্যাকমপ্লিশড। তো মিশন আসলে অ্যাকমপ্লিশড হয় নাই, যেটা আসলে আমরা পরবর্তীতে বুঝতে পারি। এবং তারা যেটা সবচেয়ে বড় একটা ফল্ট করে এবং সবচেয়ে বড় ব্লান্ডার করে, ফরেন পলিসি ব্লান্ডার বলা যায়, সেটা হচ্ছে যে তারা ইরাকি আর্মি, যেটা যেটা আসলে বাথিস্ট একটা সেকুলার আর্মি ছিল, যে সেটাকে তারা হচ্ছে ডিসব্যান্ড করে দেয় টোটালি, একটা আর্মিকে ডিসব্যান্ড করে দেয়, যার কারণে হচ্ছে বিভিন্ন মিলিশিয়া তৈরি হয় যারা হচ্ছে টোটালি হাইলি ট্রেন্ড এবং হাইলি অকুপাইড উইথ ওয়েপন্স এন্ড আর্মস এন্ড ওয়েপন্স। তারা হচ্ছে বিভিন্ন ধরনের মিলিশিয়াতে যোগ দেওয়া শুরু করে, কারণ ইনসার্জেন্সি না করে তারা আসলে কোনো কিছু সমাধান পাচ্ছিল না। তারা ভাবছিল যে হয়তো সাদ্দামের পতনের পরে 2 মাস বা হচ্ছে 3 মাস 4 মাস, বড় জোর 6 মাস তারা অকুপাইড থাকবে, তার বেশি থাকবে না। বাট যখন তারা বুঝতে পারলো যে না, তারা হচ্ছে দীর্ঘদিন যাবত এখানে অকুপাইড থাকবে, এবং ইউএসএ যেটা করে আরো একটা ক্লাউন একটা কাজ করে, সেটা ছিল হচ্ছে যে তারা একটা শিয়া ডমিনেটেড একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট তৈরি করে। এই যেটা আসলে হঠাৎ করে চলে আসলে একটা প্রবলেম তৈরি হয় একটা পাওয়ার ভ্যাকিউমে, কারণ হচ্ছে দীর্ঘদিন যাবত এটা একটা সুন্নি বাথিস্ট রেজিম ছিল, যেটা সিরিয়াতেও ছিল, লিবিয়াতে বা অন্যান্য যেসব আরব কান্ট্রি ছিল সব জায়গাতেই ছিল। তো এই বাথিস্টদের হঠাৎ করে উঠিয়ে দেওয়ার কারণে দেখা যায় যে এইসব প্যারামিলিশিয়া গ্রুপগুলো তৈরি হয়, যেটার মাঝখানে প্রথমে একটা ছিল হচ্ছে ফেদায়েনে সাদ্দাম। এটা হচ্ছে 2003 সালের শেষ পর্যন্ত তারা কন্টিনিউ করে, এবং বেশ কয়েকটা কারে বম্বিং করে এবং বোমা ব্লাস্টিং এইসব কাজগুলা করে। এছাড়া হচ্ছে আনসার আল সুন্না 2004 পর্যন্ত অ্যাক্টিভ ছিল, এবং আনসার আল সুন্না অনেক বড় একটা রোল প্লে করছে। তারা হচ্ছে সাউদার্ন যেসব কার্ডিশ অঞ্চলগুলো ছিল সেই সব জায়গাতে মানে সুন্নিদের একটা ডমিনেন্স তৈরি করে। এবং এইটার পরবর্তীতে দেখা গেছে যে আমরা যে আজকের আবু মোহাম্মদ আল জোলানিকে দেখতেছি, উনি কিন্তু আসছিলেন প্রথমে হচ্ছে মুজাহিদিন শুরা কাউন্সিল ইরাক, সেখান থেকে। তার জন্ম সম্ভবত 1982-তে, এবং উনি হচ্ছে প্রথমবারের মতো যখন তার বয়স 18 বছর, তখন উনি হচ্ছে দেখেন যে সেকেন্ড ইন্তিফাদা শুরু হয় প্যালেস্টাইনে। যেহেতু প্যালেস্টাইনের সঙ্গে সিরিয়ার একটা বর্ডার শেয়ারিং আছে, তো ওই সেকেন্ড ইন্তিফাদা তাকে খুব বেশি ট্রিগার করে। এবং পরবর্তীতে দেখা গেল যখন 9/11 একটা ঘটনা ঘটে, 9/11 এর মধ্যে ঘটনা ঘটে, তখন সে মনে করে যে আসলে এই ইরাক যুদ্ধে তার এখানে যোগ দেওয়া উচিত, এবং ইরাক ইনভেশনের পরপর এখানে কিন্তু জিও পলিটিক্সটা একটু বোঝা উচিত। যেমন ইয়েমেনের যে হুতি বাহিনী যারা আছে, বদরুল
বদরুদ্দিন আল হুথি, তখন তারাও সেখানে বিদ্রোহ করছিল। তো মোটামুটি আরব ওয়ার্ল্ডটাই টোটালি তৎকালীন সময়ে খুব অ্যাক্টিভ ছিল। আমরা যদিও ওইভাবে দেখি না, বাট হচ্ছে সবাই মোটামুটি অ্যাক্টিভ ছিল। এবং সে সেখানে গিয়ে হচ্ছে মুজাহিদিন শুরা কাউন্সিলে যোগ দেয়, এবং 2003 থেকে 2004 সাল পর্যন্ত এই মুজাহিদিন শুরা কাউন্সিল অ্যাক্টিভ ছিল। এবং 2004 সালে এই মোট 6টা সুন্নি গ্রুপ, তারা হচ্ছে ইনসার্জেন্সি গ্রুপ, তারা হচ্ছে একটা মোটামুটি একটা কোয়ালিশনে আসে, এবং আবু মুসাব আল জারকাউই, যাকে বলা হয় যে আসলে সবচেয়ে বেশি খুব নটোরিয়াস একজন জিহাদি, বা যাই বলেন না কেন, অবশ্যই জিহাদি আমার কাছে মনে হয়। এবং সে হচ্ছে ডেলিবারেটলি কিলিং দ্য শিয়াস, স্পার্কিং এ শিয়া সুন্নি সিভিল ওয়ার ইন ইরাক ইন ব্যাক ইন 2004। সে এই কাজগুলো শুরু করে, এবং এই যে বিহিরেড, এবং অনেক জায়গায় বিহিরেড, তারপরে হচ্ছে মসজিদে আক্রমণ করা, শিয়াদের যেসব শ্রাইন আছে শ্রাইন গুলোতে আক্রমণ করা, এগুলো শুরু করে। যদিও হচ্ছে ওসামা বিন লাদেন তাকে হচ্ছে অ্যাপয়েন্ট করে ইরাকে রিপ্রেজেন্ট করার জন্য, যে AQI বা আল কায়দা ইন ইরাক রিপ্রেজেন্ট করার জন্য, কিন্তু তার কার্যক্রমে তারা মানে মেইন যে সেন্ট্রাল কমান্ড ছিল আল কায়দার, তারা কিন্তু খুব একটা খুশি ছিল না। এবং 2005-এ আপনারা একটু খোঁজ করলে পাবেন যে আহ আহ ওসামা বিন লাদেন, তারপর হচ্ছে আইমান আল জাওয়াহিরি, তারা কিন্তু অনেকগুলো চিঠি দিয়েছিল। তারা কিন্তু বলেছিল যে আসলে আপনারা এই টাইপের কাজকর্ম থেকে সরে আসেন, আপনারা হচ্ছে অর্ডিনারি শিয়াদেরকে আক্রমণ করা থেকে সরে আসেন, যেটা আসলে তারা মানে আবু মুসাব আল জারকাউই করে নাই। এবং পরবর্তীতে দেখা গেছে যে 2005-এ আবু মুসাব আল জারকাউই তার উপর একটা কোয়ালিশন তৈরি হয় ইরাকে, এবং সুন্নিরাই, যারা আসলে মোটামুটি একটু সেকুলার এবং মডারেট যারা ছিল, তারা আসলে অনেকটাই বিরক্ত হয়ে যায় এই টাইপের শিয়া সুন্নি কনফ্লিক্টের জন্য, কারণ কেউই আসলে এরকম ডিস্টেবিলাইজেশন চায় না ইরাকে। এবং তারা একটা ইউএস এর একটা ফিল্ড জেনারেলের মাধ্যমে তারা একটা প্যাক্ট করে, যেটার নাম হচ্ছে আল শারওয়া, বা এটাকে বলে দা অ্যাওয়েকেনিং। তো দা অ্যাওয়েকেনিং এর মাধ্যমে তারা হচ্ছে লোকাল একটা জয়েন্ট মিলিটারি অপারেশন তৈরি করে, এবং সেটার মাধ্যমে তারা গ্রাউন্ড একদম ডোর টু ডোর তারা হচ্ছে অপারেশন ক্লিনিং করা শুরু করে, যে কোথায় আল কায়দা আছে, আল কায়দার বাড়ি কোথায় কোথায় তারা অপারেট করতেছে, সবাইকে খুঁজে বের করে। তো সেই সময়টাতে 2006 সালে দেখা যায় যে ইউএসএ এয়ার স্ট্রাইক শুরু করে, এবং এয়ার স্ট্রাইকে হচ্ছে বাকুবাতে, ইরাকের বাকুবাতে আবু মুসাব আল জারকাউই সে মারা যায়। এবং আবু মুসাব আল জারকাউই মারা যাওয়ার পর পর তার ডেপুটি যে ছিল, মানে মুজাহিদিন আল শুরার ডেপুটি ছিল হচ্ছে আবু মুহাম্মদ আল জোলানি, এবং উনাকে ধরা হয় 2006 সালে। এবং উনি কিন্তু আহ আবু গারিব প্রিজনেও ছিলেন, এবং হচ্ছে আলবুকা ডিটেনশন ফ্যাসিলিটি যেটা ছিল সাউদার্ন ইরাকে, সেখানে উনি ছিলেন। তো সেইখানে গিয়ে তিনি হচ্ছে আরো রেডিক্যাল এক্সট্রিমিস্টদের সঙ্গে তিনি যোগাযোগ করেন, এবং সেখানে মানে তাদের একটা যোগাযোগ স্থাপন হয়, এবং বিভিন্ন ধরনের যেটা হচ্ছে যে লয়ালিস্ট বাদ বাদ পার্টি যারা লয়ালিস্ট যারা ছিল, ওদের সঙ্গে তাদের একটা যোগাযোগ হয়। তো সেইখানে গিয়ে তারা আরো বেশি রেডিকালাইজড হয়, এবং আরো এত বেশি রেডিকালাইজড হয় যে পরবর্তীতে ওইখান থেকেই আমরা আসলে আইএসএস এর উত্থানটা দেখি, যে সেখানে আসলে অনেক সেকুলার লোকজন, অনেক নিরপরাধ লোকজন যারা বিনা কারণে টর্চার্ড হয়েছে, এবং এগুলার আবু গারিবের অনেক আমরা ডকুমেন্ট কিন্তু আমরা দেখেছি, আমরা গুগল করলে আমরা এগুলো পাই। সেখানে হচ্ছে আবু মোহাম্মদ আবু বকর যে ছিলেন বাগদাদি, ওই বাগদাদির সঙ্গে তার যোগাযোগ হয়, এবং বাগদাদি পরবর্তীতে হচ্ছে বের হয়ে 2010 সালে সে অ্যানাউন্স করেন যে আমরা হচ্ছে এই টোটাল আল কায়দা ইন ইরাক AQI কে আমরা ট্রান্সফার করে আইএসআই তৈরি করব। এবং আইএসআই এর একটা মোটামুটি একটা খসড়া কিন্তু আবু মুসাব আল জারকাউই দিয়ে গিয়েছিলেন। সেটাও কিন্তু আমরা মোটামুটি মানে এটার সবকিছু আসলে ডকুমেন্টেশন পাওয়া যায় আসলে খোঁজ করলে, ইরাকে এগুলা অনেক কিছু আছে। আমি মনে হয় আগে দেখেছিলাম, বাট এখন আমার কাছে নাই। বাট 2006 মোটামুটি আইএসআই এর একটা খসড়া চূড়ান্ত হয়ে যায়। আর এটা টোটাল ইমপ্লিমেন্টেশনটা হয় 2010 সালে, যখন বাগদাদি এটা থেকে বের হয়ে আসেন। এবং বাগদাদি হচ্ছে তখন দেখতেছিলেন যে আসলে সিরিয়াতে যখন 2011 সালে এই একটা মোটামুটি আপরাইজিং তৈরি হচ্ছে, তখন হচ্ছে জোলানিকে বলেন যে আপনি ওই সিরিয়ার অংশটা আপনি দেখাশোনা করেন, এবং ওইদিকে পাঠানোর ট্রাই করেন। তো জোলানি চলে যান হচ্ছে তার যে দেশ, হোমল্যান্ড সিরিয়াতে। আর বাগদাদি এদিকে ট্রাই করেন যে ইরাকের যে অংশগুলো আছে সেই অংশগুলোতে সে বিভিন্ন প্রিজন গুলাতে সে আক্রমণ শুরু করে। সে প্রিজন গুলাতে বিভিন্ন জায়গায় আক্রমণ করে হচ্ছে যেসব র্যাডিক্যাল যারা হয়ে গেছে অলরেডি, এবং যাদের নেটওয়ার্কটা হয়ে গেছে, সেই নেটওয়ার্ক গুলো থেকে ওই পলিটিক্যাল যেসব
এনিমি যারা ছিল এই কোয়ালিশন সরকারের, ইউএস অকুপাইড সরকারের, তাদের সেগুলোকে বের করে আনেন। এবং এই ক্রমাগত এই কারাগারে আক্রমণের মাধ্যমে সে হচ্ছে টোটাল একটা ম্যাসিভ আর্মি তৈরি করে। এত ম্যাসিভ আর্মি ছিল যার কারণে সে হচ্ছে একটা ব্রাঞ্চ সে সিরিয়াতে পাঠায়, আরেকটা ব্রাঞ্চ সে ইরাকে রাখে, দুইটা ডাবল ব্রাঞ্চ তার তৈরি হয়ে যায়। এবং পরবর্তীতে যেটা হয় যে আমরা দেখি যে 2012 সালের জানুয়ারি মাসে নতুন একটা ব্রাঞ্চ তৈরি হয়, যেটার নামটা দেওয়া হয় জাবাত আল নুসরা ফ্রন্ট। আর এইটা হচ্ছে টেরোরিজমের একটা মানে কি বলা যায় যে বেসিক আলাপ আর কি, প্রথম দিককার ঘটনা বললাম। এখন হচ্ছে যে ইউএস পার্টিসিপেশনটা দেখা দরকার, ইউএস পার্টিসিপেশনটা কেমন ছিল এবং ঠিক কি কারণে আসলে সিরিয়ান ওয়ারটা এত বড় হলো বা মানে এত লং কেন হলো। আমার কাছে যতদূর মনে হয় যে ইউএস পার্টিসিপেশনটা যদি সঠিকভাবে হইতো এবং ওরা যদি আরো আগে এখানে কনফ্লিক্টে জয়েন করতো, আমার মনে হয় না এটা এত দূর পর্যন্ত গড়াইতো, এত বড় একটা ব্লাডি সিভিল ওয়ার হইতো বলে আমার মনে হয় না। কারণ হচ্ছে ইউএস এর প্রবলেম ছিল, তারা হচ্ছে অলরেডি এঙ্গেজ ছিল আফগানিস্তানে। তারা ইরাকের, এই যে বললাম ইরাকে অলরেডি তারা ওইখানে এঙ্গেজ ছিল, এবং ইরাকে তৎকালীন সময়ের যে অবস্থা এটা একটু বোঝা দরকার যে 2010 সালে তখন হচ্ছে প্রিজন গুলাতে আক্রমণ হচ্ছে একে, দ্বিতীয়ত হচ্ছে শিয়া সুন্নি একটা সিভিল ওয়ার চলতেছে। আমি কিন্তু শুধু সুন্নি যেসব টেরোরিস্ট অর্গানাইজেশন আছে সেগুলোর কথা বললাম, কিন্তু শিয়া যেগুলো আছে সেগুলো কিন্তু বাদই গেছে। শিয়ারা আরো বেশি খুব বেশি অ্যাট্রাক্টেড ছিল, কারণ তারা হচ্ছে ইরানের কাছ থেকে তারা ফান্ডিং পাইতো, অস্ত্র অর্থ দিয়ে বিভিন্ন ধরনের ফান্ডিং পাইতো। এবং ইরানের এত ফান্ডিং ছিল যার কারণে হচ্ছে যে এই সিভিল ওয়ারটা 2013 সাল পর্যন্ত কন্টিনিউ করে, এবং ডেথ টোল এমন পর্যায়ে চলে আসে যার কারণে আইএস এর উত্থানটা আরো বেশি ফ্যাসিলিটেট হয় আমার কাছে যতদূর মনে হয়। তো এইখানে ইউএস এর রোলটা খুবই মানে ডিফিকাল্ট ছিল, ইউএসএ না আসাটা একটা বড় ব্যর্থতা আমার কাছে মনে হয়, হিউজ বিট্রেয়াল বলা যেতে পারে। তো ইরাক, তারপর লিবিয়াতে মুয়াম্মার গাদ্দাফির সময়টা আমরা দেখেছি যে মুয়াম্মার গাদ্দাফি কিন্তু তিউনিসিয়াতে যখন আরব স্প্রিং শুরু হলো তখন থেকে কিন্তু তিনি ভোকাল ছিলেন। তিনি কিন্তু প্রথম থেকেই বলতেছিলেন যে আসলে এইটা আসলে ডিস্টেবিলাইজ করার একটা পায় তারা, এছাড়া আর কিছুই না। পশ্চিমারা ট্রাই করতেছে ফুল মিডল ইস্টকে একটা ডিস্টেবিলাইজ করার জন্য, এবং তিনি স্ট্রংলি কন্ডেম করছেন। এবং পরবর্তীতে তিনি কিন্তু প্রথম ভিকটিমটা হন, যার কারণে দেখা গেছে যে অক্টোবর মাসের দিকে ন্যাটো ব্যাকড রেবেল গুলো তাকে ধরে এবং তাকে হচ্ছে সরাসরি কিলিং করে। তো এটা 2011 সালের কাহিনী। 2011 সালের অক্টোবরে তখন কিন্তু ইউএসএ তখন পর্যন্ত সিআইএ ব্যাক রেবেল দিয়ে হচ্ছে আফগানিস্তানেও একে তো তারা যুক্ত, ইরাকে যুক্ত, লিবিয়াতে যুক্ত, এবং তারা সোমালিয়াতেও তারা বিভিন্ন অপারেশন চালাইতেছিল। তো তারা হচ্ছে ওবামা অ্যাডমিনিস্ট্রেশন খুব বুঝে উঠতে পারতেছিল না যে আমাদের কি এখন সিরিয়া ওয়ারে পার্টিসিপেট করাটা উচিত হবে কি হবে না, এবং এখানে কি অন্যান্য ইন্টারন্যাশনাল প্লেয়ার যারা আছে তারা কি বাধা দিবে কি দিবে না। কারণ অলরেডি লিবিয়াতে যখন হয়েছে তখন রাশিয়া কিন্তু ইন্টারভেন করে না, এবং রাশিয়া এখান থেকে মানে টোটাল নিউট্রাল ছিল, এবং নিউট্রাল থাকার কারণে তারা খুব ইজিলি মুয়াম্মার গাদ্দাফিকে বের করতে পারছে। তারপর ইজিপ্টেও একই অবস্থা হয়েছে। আহ আর অন্য একটা ব্যাপার যেটা ছিল যে প্রথমে ফ্রি যখন আপ্রেজিংটা শুরু হয় দাঁড়াতে দাঁড়াতে, কয়েকটা ছাত্র মিলে হচ্ছে বলছিল যে এই হচ্ছে ডক্টর তোমার এখন যাওয়ার পালা, যেটা আসলে খুব আর্লি টাইমের, মার্চ মার্চ 2011 এর টাইমের। এবং এটা পরবর্তীতে আস্তে আস্তে প্রায় 7 মাস 8 মাস গড়াইলো। তারপরে হচ্ছে 2012 সালের শুরুর দিকে দেখা গেল যে আল কায়েদার একটা ব্রাঞ্চ চলে আসলো এখানে। এইটা যখন আসলো তখন হচ্ছে বাশার আল আসাদ একটা স্কোপ পেয়ে গেলেন যে আসলে এখানে যদি আল কায়েদার একটা প্রেজেন্স থাকে তাহলে তো আমি পশ্চিমাদেরকে দেখাইতে পারি যে আসলে এখানে তো আল কায়েদার প্রেজেন্স আছে, তো আমি হচ্ছে একমাত্র লোক যে হচ্ছে এইটা সামলাইতে পারি, আমার কোনো বিকল্প নাই। তো সে মোটামুটি এই টাইপের একটা চেষ্টাতে দেখা গেছে যে বিভিন্ন যেসব প্রিজনার ছিল, তার তো অলরেডি একটা পুলিশি রাষ্ট্র, সে 1963 সাল থেকে একটা পুলিশি রাষ্ট্র চালা আসছে তার বাবা। তো সেখান থেকে সে হচ্ছে যে করলো কি যে বিভিন্ন ধরনের এই পলিটিক্যাল প্রিজনার, বিভিন্ন রেডিক্যাল যারা আছে এবং টেরোরিস্ট যারা আছে, এই জিহাদিদেরকে তারা হচ্ছে বের করে দিল, এবং তারা হচ্ছে ফ্রি সিরিয়ান আর্মির সঙ্গে এদেরকে মিক্স করে দিল। এটা করার একটা মেজর রিজন হচ্ছে যে
ও বিপ্লবের সবচেয়ে বড় স্টেক হোল্ডার ছিল হচ্ছে ফ্রি সিরিয়ান আর্মি অথবা এফএসএ, কারণ এফএসএ যারা ছিল তারা অধিকাংশই ছিল খুবই মডারেট টাইপের পিপল। এই টোটাল সিরিয়ান ওয়ারের মধ্যে এফএসএ দেখা যাইতো যে তারা হচ্ছে খুব মডারেট এবং তারা খুব সেকুলার টাইপের মানুষজন, এবং তারা একটা ডেমোক্রেটিক রেজিম চাইছিল এবং একটা ইলেকশন চাইছিল, নট লাইক একটা থিওক্রেটিক নেশন অথবা কোনো একটা আইস লাইফের লাইক একটা স্টেট, এরকম কিছু চায় নাই। তো এই কারণে তারা হচ্ছে সবচেয়ে বড় একটা টার্গেটে পরিণত হয় বাশার আল আসাদের। এবং বাশার আল আসাদ হচ্ছে আহ, এ, মোটামুটি সাবিহা যে তাদের প্যারামিলিটারি ফোর্স ছিল, প্যারামিলিটারি ফোর্স দিয়ে তারা মোটামুটি একটা আয়ত্তে আনার চেষ্টা করে। যখন সেটাও না হয় তখন হচ্ছে পুলিশ এবং মিলিটারি সবাইকে নিয়ে হচ্ছে মানে এদেরকে সাপ্রেস করার চেষ্টা করে। এবং তো এরপরও যখন না হয়, এবং বিভিন্ন জায়গায় এইরকম ভিডিও ফুটেজও আসলে দেখা গেছে যে পুলিশকে সেনাবাহিনী দিয়ে হত্যা করানো হচ্ছে, কারণ পুলিশ রিফিউজ করতেছে, তারা আর গুলি করতে চাচ্ছে না। তারা আর কোনোভাবেই ইনোসেন্ট মানুষ যারা হচ্ছে একটা মোটামুটি একটা আপরাইজিং তৈরি করে একটা ডেমোক্রেটিক রেজিম চায়, যে এটার বিরুদ্ধে আসলে কেউ আসলে গুলি করতে চাচ্ছিল না বেশিরভাগ মানুষই। তো এই কারণে হচ্ছে সে পুলিশ কিংবা হচ্ছে অন্যান্য যেসব সিকিউরিটি ফোর্স আছে তাদের উপর একটা মোটামুটি হত্যাযজ্ঞ চালায়। তো এই সবকিছু মিলায় অবস্থা এত বেশি বাজে হয় যে তার আসলে এক্সটার্নাল ফোর্স ছাড়া তার কোনো উপায়ই ছিল না যে মানে এখানে সার্ভাইভ করার মতো। 2012 সালের শুরুর দিকে ইরান তার বিএফএ একটা ফোর্স হিসেবে গ্রাউন্ডে চলে আসে এবং 90%, 90,000 তাদের ট্রুপস চলে আসে। তো এর পরবর্তীতে 2013 সালে যেটা হয়, 13 সালে হেজবুল্লাহ এখানে ইনভলভ হয়ে যায়, এবং 13 সালে দেখা যায় যে আহ, এইখানে যখন আগস্ট মাসে প্রথম কেমিক্যাল ওয়েপন ইউজ করা হয়, সেক্ষেত্রে আহ, ওবামা বলতেছিলেন যে আসলে আসাদ হচ্ছে একটা রেড লাইন ক্রস করে ফেলছে এবং আমাদের এখানে পার্টিসিপেট করতে হবে। তো এই সময়টাতে আসাদ যেটা করে, জীবনে সবচেয়ে বড় একটা বাজি করে, যে সে হচ্ছে রাশিয়ার সঙ্গে যোগাযোগ করে, এবং রাশিয়া হচ্ছে তার বিএফএ 72 ঘন্টার মধ্যেই একটা ডিল করে যে সে হচ্ছে এই ব্যাপারগুলো দেখবে। এবং তার মাধ্যমেই কিন্তু ইউএস কিন্তু এখান থেকে সরে আসে, এবং ইউএস এর পক্ষে এই মূল যে কোর ফ্রন্ট ছিল এফএসএ কে ব্যাকআপ দেওয়া সম্ভব হয় নাই। এবং পরবর্তীতে দেখা গেল যে 2014 সালে যখন আইসিস এর উত্থান হলো, আইসিস এর উত্থান হওয়ার পরবর্তীতে ইউএসএ তখন একটা নতুন রোল প্লে করা শুরু করলো, যে আমি তো হচ্ছে মেইন প্রক্সি প্লেয়ারদেরকে আমরা হেল্প করতে পারছি না, তো আমরা হচ্ছে একটা সেকেন্ড হ্যান্ড অপশন যারা আছে, যারা হচ্ছে কুর্দি ফোর্স, ওদেরকে আমরা হচ্ছে সাপোর্ট দেওয়া শুরু করি। তো তারা হচ্ছে কুর্দি ফোর্সদেরকে সাপোর্ট দেওয়া শুরু করলো, যেটা আবার টার্কিকে একটা প্রবলেম ক্রিয়েট করলো, যে টার্কির বর্ডারে যদি কুর্দিরা থাকে এটা একটা বড় প্রবলেম তাদের জন্য। অলরেডি তারা একটা সেপারেটিস্ট গ্রুপ, এবং 1980 থেকে তাদের সঙ্গে একটা গ্যাঞ্জাম চলতেছে। তো এই কারণে দেখা গেল যে টার্কির সঙ্গে আমেরিকার সম্পর্কটা খুব বেশি শীতল হওয়া শুরু করলো, এবং পরবর্তীতে আমরা দেখেছি যে আহ ডোনাল্ড ট্রাম্প আসার পরবর্তীতে ব্যাপারটা কিছুটা চেঞ্জ আসছে। এবং 2017 সালে যখন আবার কেমিক্যাল ওয়েপন ইউজ করে আসাদ সরকার, এবং এটা নিয়ে অনেক ডিবেট আছে, যে অনেকে বলে, অনেক কনস্পিরেসি থিওরিস্ট আছে যারা বলেন যে এটা হয়তো উনি করেন নাই, এটা হয়তো বিদ্রোহীরা করছে বা এরকম কিছু। বাট অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা অন্যান্য ইউএন টাইপের যেসব যারা ইনভেস্টিগেটর আছে তারা বলতেছেন যে এখানে আসলে আসাদের ফোর্সই খান শেইখুনে বমটা ফেলছিল। এবং পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প কিন্তু 48 ঘন্টার মধ্যে এটার ব্যাকআপ দিচ্ছে, এটার একটা মানে ব্যাকফায়ার করছে। দেখা গেছে যে তিনি 48 ঘন্টার মধ্যে এই খান শেইখুনে টমাহক মিসাইল লঞ্চ করছে 58টা। তো এরকম একটা অবস্থায় যেখানে এতগুলা ফোর্স এখানে জড়িত, রাশিয়া পরবর্তীতে 2015 সালে আসা শুরু করে, সেপ্টেম্বরের 2015 সালের আহ ওইখানে আলেপ্পোর ফলটা আমরা দেখি। আলেপ্পোতে তারা যে সিজ করে, যে এই একই টাইপের মিলিটারি সিজ, চারদিক থেকে আটকায় ধরো, তারপর হচ্ছে যতদূর সম্ভব বোমা বর্ষণ করো। ইভেন এমনও হয়েছে যে 40 থেকে 50 দিন পর্যন্ত টানা বোমা বর্ষণ হয়েছে। এবং যারা পরবর্তীতে বাইচা ছিল তাদেরকে, সার্ভাইভার যারা ছিল তাদেরকে মানে বের করে দেওয়া হয়েছে যে তোমরা যদি বাঁচতে পারো বাঁচো। বাট আমরা অনেক এরকম রিপোর্ট দেখা গেছে যে অনেক রেপ হয়েছে, অনেক ম্যাস মার্ডার হয়েছে, ইভেন অনেকে সুইসাইডও করছে, যে আমরা আলাউই মিলিশিয়ার কাছ থেকে বাঁচার জন্য নিজেরা নিজেকে মেরে ফেলবো, তা আমরা ওদের কাছে মরতে চাই না, এমন একটা অবস্থা। তো এইটার একটা ফ্রোজেন টাইম চলে আসে যখন হচ্ছে চীন
চীন হচ্ছে সৌদি এবং হচ্ছে ইরানের পক্ষে একটা, ইরানের সঙ্গে একটা সমঝোতায় আসে যে আপনারা এখানে কেউ প্রক্সি ওয়ার খেলবেন না, কারণ এখানে হচ্ছে আমার ব্যবসার একটা ব্যাপার আছে, যে ভূমধ্যসাগর ব্যবসার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অঞ্চল। তো আপনারা এখানে প্রক্সি ওয়ার খেলা বন্ধ করেন। তো তাদের একটা প্রেশার ছিল। অন্যদিকে রাশিয়া আর টার্কি হচ্ছে একটা স্টেলমেট পজিশনে যায় যে আমরা হচ্ছে এখানে আর গ্রাউন্ড আক্রমণে যাব না, যেমন কুর্দিদেরকে আক্রমণ করতে যাব না। তো মোটামুটি 2020 সালেও এটা মোটামুটি স্টেলমেট অবস্থায় ছিল। কিন্তু যেটা হয় যে আসাদ বারবারের মতো আবারও ফেল করে, সে হচ্ছে পিস এনশিওর করতে পারে নাই। 2021 সালে যখন একটা ইলেকশন হয়, ইলেকশনের সময় তখন তাদের যে আর্মি ছিল, আর্মির সোলজাররাও খুব বেশি খাবার দাবার পাইতেন না, তাদের অনেক ডিসস্যাটিসফ্যাকশন ছিল, তাদের বিভিন্ন ধরনের পভার্টি ছিল। 90% সিরিয়াস ইন দ্য পভার্টি লাইন, একদম টোটাল এক্সট্রিম পভার্টিতে ছিল। এবং অনেক ভিডিও ফুটেজ দেখা গেছে যে তারা হচ্ছে আহ, বিভিন্ন বস্তি টস্তিতে খুঁজতেছে, খাবার খুঁজতেছে, এমন একটা বাজে অবস্থা। তো এমন অবস্থাতে আসলে আহ যেটা হয় যে আসলে মানুষজন যুদ্ধ করার যে মোটিভ এটা আসলে ছেড়ে দেয়, যার কারণে আমার মনে হয় যে রেবেলরা খুব বেশি একটা সুযোগ পেয়ে গেছে। আর এর পরবর্তীতে আমরা এখন একটা দেখবো যে আসলে এখনই কেন হইলো, মানে ঠিক এই সময়টাই কেন বাইছা নিল। Assad didn't take the part in Russia-backed mediation with Turkey in rebel. After 2021, Assad arrogantly said Turkey must back off its troops along with SNA. There will be no compromise. তো আসাদ হচ্ছে এত কিছুর পরেও সে অ্যারোগেন্সি ছাড়তে পারে নাই, সে হচ্ছে মিডিয়েশনে যোগ দেয় নাই, এবং সে বলছিল যে টার্কি ব্যাক যতগুলো মিলিশিয়া আছে সবাইকে আসলে ব্যাক করতে হবে, নাহলে আমি হচ্ছে কোনো ডিলেই যাব না, আমি টার্কির সঙ্গে কোনো ডিলে যাব না। কিন্তু টার্কি কিন্তু অ্যাসার্টিভ ছিল, টার্কি কিন্তু তার সঙ্গে মিডিয়েশনে যাওয়ার জন্য প্রস্তুত ছিল, যেটা একটা খুব বড় ব্লো ব্যাক ছিল। এবং টার্কি পরবর্তীতে ফরেন পলিসি শিফটিং এর ক্ষেত্রে মনে হয় আমার এটা একটা বড় একটা আহ একটা রোল প্লে করছে। টার্কি তো রেবেলদের এইডিং করতেছিল 2011 থেকে, এটা জানা কথা। এবং এখনো করতে, এই সময় যে আক্রমণটা হইলো এটার পিছনেও টার্কির যে ইন্টেলিজেন্স আছে ওদের একটা হাত আছে বলে সবাই ধারণা করতেছে। এবং আসাদের একটা বড় প্রবলেম ছিল যে আসাদ হচ্ছে ফরেন পাওয়ারদের উপর খুব বেশি নির্ভরশীল ছিল। তার সিরিয়ান যে গ্রাউন্ডে তার লোকজন খুব বেশি অ্যাক্টিভ ছিল না, এবং সে এমন জায়গায় আছে যেসব জায়গায় হচ্ছে সে রেবেল যারা ছিল তাদেরকে টাকার বিনিময়ে সে বলছিল যে আপনি হচ্ছে আমাদের এই টাউন গুলা ঠিক করে রাখবেন, বা হচ্ছে এইগুলা চেক পয়েন্ট গুলো দেখবেন। তো রেবেল যারা ছিল তারা জাস্ট টাকার জন্য, জাস্ট বাঁচার জন্য হচ্ছে এগুলা কাজ করতো। বাট তারা কেউই আসলে আসাদ রেজিমকে মেনে নেয় নাই, ফ্রোজেন টাইম হোক আর যাই হোক, তারা কেউই মেনে নেয় নাই। তো এটা একটা ট্রিগারিং পয়েন্ট ছিল যে তারা অবশ্যই সবসময় একটা খুঁজতেছিল যে কোন স্কোপে তারা আসলে বের হইতে পারে বা আসাদ রেজিমের কাছ থেকে বের হয়ে আসতে পারে। আর ইরাক, আমরা তো আসলে জানি যে ইউক্রেন ওয়ার 2022-এর পর থেকে, তারপর হচ্ছে লেবানন ব্যস্ত হয়ে গেল এই October 7 হামাস অ্যাটাকের পর থেকে। সব মিলে হচ্ছে ইরানও এখানে ইসরায়েলের সঙ্গে একটা প্রথমবারের মতো দেখা গেল যে একদম টোটাল ডিরেক্ট কনফ্লিক্টে জড়ায় গেল, এবং ডিরেক্ট এঙ্গেজমেন্ট চলে আসছে এদের মধ্যে। তো সব মিলায় হচ্ছে তার যে এক্সটার্নাল ফোর্স যেগুলো ছিল, হিজবুল্লাহ বা আইআরজিসি, কার্স ফোর্স বা রাশিয়ান এয়ার পাওয়ার, কেউই আসলে তেমন বেশি ইফেক্টিভ না। তো সব মিলায় হচ্ছে দেখা যাচ্ছে যে তার মানে একটা পতন মোটামুটি সুনিশ্চিত ছিল। আর যেটা আবারও বললাম যে আসলে 90% সিরিয়ান ওয়ার আন্ডার দ্য প্রভার্টি লাইন্স, মানে সবাই খুব গরিব একটা অবস্থায় ছিল স্যাংশনের কারণে, যার কারণে আসলে এই আসাদের পক্ষে এখন যুদ্ধ চালানো কোনোভাবেই সম্ভব না। এই কারণে দেখা গেছে যে আসলে তার পতনটা খুব বেশি ত্বরান্বিত হয়েছে। বাট এখন হচ্ছে লাস্টলি আমি যেটা বলবো এখানে হচ্ছে আমার কিছু স্পেকুলেশন, বা আমার হচ্ছে কয়েকটা আমার নিজের যেটা মনে হয় যেটা হয়তো আগামীতে হইতে পারে, সেইটা একটু দেখানোর চেষ্টা করতেছি লাস্টলি। মনে হয় অনেক বকবক করে ফেলেন। Hello. হ্যালো স্যার। Rajin. You can carry on. I think you can finish it, and then we'll get the questions. Okay, and then you need to answer some question. I guess. Okay. ওকে, আমার বেশি বাকিও নাই, আমি হচ্ছে আমার কিছু স্পেকুলেশন বলবো যেটা আসলে আমার কাছে মনে হচ্ছে যে হয়তো হতে পারে। যেমন হচ্ছে যে
এখন এখানে টোটাল মানে ইমপ্লিকেশনটা কি, টোটাল বিশ্বে এটার প্রভাবটা কিভাবে হতে পারে, বা সিরিয়ার যুদ্ধের প্রভাবটা কেমন হতে পারে পুরো বিশ্বের রাজনীতিতে। যেমন হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে তেহরান বা ইরানের হচ্ছে ওয়েস্টার্ন পার্টে তেমন আর কোনো প্রেজেন্স নাই, যে শিয়ার প্রেসেন্টটা ছিল এটা টোটালি ভেঙে গেছে। এখন লেবাননের সঙ্গে তাদের যোগাযোগ অনেকটাই কমে গেছে, এবং তারা আমাদের যে হিজবুলের যে বাহিনী আছে, হিজবুল্লাহ কিন্তু অলরেডি ডিক্লেয়ার করছে যে তারা আসলে আর যোগাযোগ করতে পারছে না ইরানের সাথে। তার মানে দেখা গেল যে মেডিটেরিয়ানের টোটাল যে ডমিনেন্সটা ছিল ইরানের শিয়াদের, এইটা কিন্তু টোটালি ভেঙে গেছে, এবং ইসরায়েলের সঙ্গে তাদের এই এখন পর্যন্ত যে একটা আহ ছিল, তাদের যে একটা পলিসি ছিল যে প্যারামিলিটারি ফোর্স দিয়ে তারা তাদেরকে আক্রমণ করবে, এটা আসলে আর এখন মোটামুটি অকার্যকর বলা যাচ্ছে যতদূর সম্ভব। আর অন্যদিকে হচ্ছে, তাহলে ইরান কি করবে? ইরান এখানে কি তারা আবার এখন নিউক্লিয়ার ডিলের দিকে যেতে পারে, বা নিউক্লিয়ার ওয়েপন দিকে যেতে, এটা একটা স্পেকুলেশন হতে পারে। কারণ হচ্ছে তার পক্ষে এখন এখন যদি ইসরায়েল তাকে আক্রমণ করে, তার কিন্তু অবস্থা খুবই ডিফেন্সলেস। তো এবং তার রেডার সিস্টেম যেটা ছিল যে কাইসুন কাইসুন পাহাড়ে, এই কি বলে এটাকে, কোলনাইটসের কাইসুন পাহাড়ে, সেটাও ধ্বংস হয়ে গেছে, এবং 400-র উপরে হচ্ছে তারা হিট হয়েছে এই সিরিয়াতে। তো যার কারণে হচ্ছে তাদের অবস্থা খুবই নড়বড়ে। তো এই কারণে তারা নিউক্লিয়ার দিয়ে যাইতে পারে, এটা একটা বিষয়। কিন্তু এর আগে হয়তো একটা এমবার্গো আসতে পারে, এমবার্গো বা স্যাংশন আসতে পারে। স্যাংশন আসলে তাদের যে প্রবলেমটা সেটা হচ্ছে যে স্ট্রেট অফ হরমুজের ক্ষেত্রে আমরা দেখি যে এই চোখ পয়েন্টে যদি তারা কোনোভাবে স্যাংশন সম্মুখীন হয়, সেক্ষেত্রে তারা কিন্তু টোটাল বাণিজ্যই কিন্তু তারা প্রবলেমে পড়বে। এবং তাদের যে তেল বাণিজ্য, এবং স্পেশালি আমরা যেটা দেখি যে এখন বর্তমানে ইদানিং কথা উঠতেছে যে দ্য গ্যাংস অফ ফোর, বা রাশিয়া, ইরান, চায়না এবং নর্থ কোরিয়া, এদেরকে গ্যাংস অফ ফোর বলা হয়েছে। তো এই জায়গাটা কিন্তু disrupted হবে। তাদের যে সাপ্লাই চেইন, তাদের যে এখানে ইমপ্লিকেশনটা, এই তাদের যে সাপ্লাই রুটটা, এটা কিন্তু আহ, মোটামুটি বন্ধ হয়ে যেতে পারে, কারণ যদি এখানে একটা স্যাংশন পড়ে। তো এইটা একটা খুব পসিবল একটা প্রবলেম হতে পারে। এবং একই সাথে এটা আহ, যদি যদি এটা একটু মনে হয় বাড়াবাড়ি হয়ে যায় বলা, তার আমার কাছে মনে হয় যে এটার একটা মিডিয়েশন বা একটা কি বলে একটা মিডিল পয়েন্ট হতে পারে হচ্ছে বাংলাদেশের বে অফ বেঙ্গল। কারণ হচ্ছে এই ইউএস এর যে টোটাল পৃথিবীব্যাপী যে তাদের গ্র্যান্ড স্ট্র্যাটেজিতে এখন টোটাল বলা যায় যে আন্দামান অঞ্চল, তারপর হচ্ছে প্যাসিফিক রিজন, এই অঞ্চলটা খুবই গুরুত্বপূর্ণ। এবং যদি ইরান চায় যে আসলে সে এরকম ওই ইসরায়েল বা হচ্ছে সিরিয়ান অঞ্চলে তারা যদি ওরকম কোনো ব্যবসা বাণিজ্য না করতে পারে, তারা অবশ্যই এদিকে আসার চেষ্টা করবে, প্রাচ্যে আসার চেষ্টা করবে। এবং প্রাচ্যে আসার চেষ্টা করলে হয়তো তারা আবার এই স্যাংশনের মুখোমুখি করতে পারে। সেক্ষেত্রে আমরা হয়তো সামনের দিনে দেখতে পারি যে স্ট্রেট অফ মালাক্কা, সেখানে একটা প্রবলেম হতে পারে, যেহেতু এটাও একটা চাইনিজ শিপিং রুট। চায়নার সঙ্গে যেহেতু ইরানের একটা ভালো সম্পর্ক আছে, এবং মোটামুটি আমরা বাণিজ্য করে দেখি। তো এইটা একটা চোখ পয়েন্ট হচ্ছে স্ট্রেট অফ হরমুজ, যেটা আছে স্ট্রেট অফ হরমুজ একটা পয়েন্ট। এই হচ্ছে মোটামুটি টোটাল সামারি বলতে পারে। থ্যাংক ইউ ইরফান, ইরফান সাদিক, চমৎকার আলোচনা করলো। নিশ্চয়ই আমরা সবাই খুব বেনিফিটেড হলাম। সিরিয়ান ক্রাইসিসের উপরে এতটা কম্প্রিহেন্সিভ অ্যানালিসিস আমরা খুব কমই শুনেছি, টু বি অনেস্ট। তো আইড লাইক টু থ্যাংক ইরফান স্পেশালি ফর দিস। এত ইনফরমেশন ইরফান এখানে নিয়ে এসছে, কয়েকটা স্লাইডের মধ্যে উপস্থাপন করেছে। এটা আসলেই অ্যামেজিং, এবং আমি এটা মোটেই বাড়িয়ে বলছি না, সত্যি সত্যি ইরফান আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য।